কারা এবং তা কিভাবে স্থির করা হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। যে সিএএ আইন লাগু করা হয়েছে তার মধ্যে অনেকেই প্রশ্ন, কারা ভারতীয় নাগরিক এবং কারা সিএএ এর আওতায় পড়ছে এবং কারা পড়ছে না। চলুন দেখে নিই আজকের আমাদের যে সংবিধান আছে 5 থেকে 11 নং সংবিধানের যে নাগরিকত্ব আইনের বিভিন্ন রকম ধারা আছে সেই ধারাগুলো আপনাদের সামনে তুলে ধরি। সংবিধানের যে নাগরিকত্ব ধারা আছে 5 থেকে 11, তার মধ্যে 5 নং অনুচ্ছেদে কি বলা আছে চলুন আমরা একটু বিস্তারিত জানি। বলছে, ভারতে যারা বাস বা ভারতে যারা জন্মেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে, এমনকি যাদের জন্ম ভারতে নয় কিন্তু বসবাস ভারতে এবং যাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতে জন্মেছেন তারাও নাগরিকত্ব পাবেন। যারা এদেশে 5 বছরের বেশি সময় ধরে বসবাস করেছেন তাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ভারতে জন্মগ্রহণ করছেন, মনে করুন আপনি জন্মগ্রহণ করছেন কিন্তু আপনার বাবা অথবা মায়ের যেখানে একজন ভারতীয় হতে হবে, অর্থাৎ তার জন্ম ভারতীয় হতে হবে, তাহলে আপনি নাগরিকত্ব পাবেন এদেশের। যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, তবে আপনি নাগরিকত্ব পাবেন কি না তার কিন্তু গ্যারান্টি এখানে নেই। 6 নং অনুচ্ছেদে কী বলছে, এদেশের স্বাধীনতা যেহেতু এসেছিল দেশভাগ ও অভিবাসনের মধ্যে দিয়ে, সেজন্য 6 নং অনুচ্ছেদে বলা হয়েছে যারা 1949 সালটা ভালো করে শুনবেন, 1949 সালের 19শে জুলাই আগে ভারতে এসেছেন তাদের বাবা মা বা ঠাকুরদার কেউ যদি এদেশে জন্মে থাকেন তবে তারা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। কিন্তু এই তারিখের পর এদেশে প্রবেশ করলে তাদের নিজেদের নথিভুক্ত করতে হবে। অর্থাৎ 1949 সালের 19শে জুলাইয়ের মধ্যে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই দেশে ভারতীয় নাগরিক, কিন্তু এই তারিখের পরে যারা এই দেশে দেশভাগের পরে দেশে এসেছেন তাদের কিন্তু তাদের নামটা কিন্তু নথিভুক্ত করতে হবে। ঠিক আছে, অনুচ্ছেদ 7 কী বলতে চলুন দেখি। 1947 সালের 1 মার্চের পর যারা পাকিস্তানে চলে গেছিলেন কিন্তু তারপর আবার অনুপ্রবেশের সার্টিফিকেট নিয়ে ফেরত এসেছেন তারাও নাগরিক বলে গণ্য হবেন। যারা পাকিস্তান থেকে এদেশে উদ্বাস্তু বলে পরিচিত হয়েছিলেন তাদের প্রতি আইন বেশ সহানুভূতিশীল। অর্থাৎ 1947 সালে 1 মার্চের পর যারা পাকিস্তানে চলে গিয়েছিলেন এবং তার পরপরই আপনারা আবার পুনর্বাসনের সার্টিফিকেট নিয়ে ভারতে এসেছিলেন তাদের কিন্তু নাগরিক ভারত দিয়ে দেবে। ঠিক আছে, তুলনায় চলে পড়ে পাকিস্তানে গিয়ে আটকে পড়েছিলেন বা দ্রুত সেখান থেকে এদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তাদের প্রতি আইন সহানুভূতিশীল কম। অর্থাৎ তারপরেও কিন্তু যারা পুনর্বাসন সার্টিফিকেট নিয়ে আসেনি তার অনেক পরে ভারতে এসেছেন তাদের প্রতি আইন কিন্তু সহানুভূতিশীল নয়। ঠিক আছে, তারা কিন্তু নাগরিকত্ব পাওয়ার প্রতি সহানুভূতিশীল নয় ভারতীয় যে আইন আছে। 1908 কী বলছে, ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি যিনি ভারতের বাইরে বসবাস করেন, যারা বাবা বা মা অথবা ঠাকুমার কেউ ভারতে জন্মেছেন কিন্তু দূতাবাসের মাধ্যমে ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে নথিভুক্ত করতে পারেন। অর্থাৎ যারা বিদেশে বসবাস করেন তাদের বাবা মা অথবা ঠাকুরদা যদি ভারতীয় হন সে কিন্তু নাগরিকতা পাবেন সে যদি আবেদন করেন। 1986 সালের সংশোধনীতে কী বলা আছে চলুন দেখে নিই। 1986 সালের সংবিধান সংশোধনীতে বলা আছে ভারতে জন্মসূত্রে ভারতীয় নাগরিক যে ব্যাপারটা ধারণা যে 1986 সালের সংশোধনীতে অনেকটা খর্বিত হয়। এই সংশোধনীতে শর্ত আরোপ করে বলা হয় যারা 1950 সালের 26শে জানুয়ারি বা তারপর থেকে 1987 সালের 1 জানুয়ারির আগে জন্মেছেন তারা ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন। যারা 1987 সালের 1 জুলাইয়ের পর থেকে 2003 সালের 4 ডিসেম্বরে আগে জন্মেছেন তারা ভারতে জন্মালেও জন্মকালীন সময় তার বাবা অথবা মায়ের ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে। অর্থাৎ এইখানের এই তারিখটা কিন্তু ভালো করে দেখবেন, যারা 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জানুয়ারি পর্যন্ত জন্মগ্রহণ করেছেন তাদের বাবা অথবা মা যদি ভারতে জন্মগ্রহণ নাও করেন কিন্তু সে যদি এখানে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু সে নাগরিকত্ব পাবে। তারপরে বলছে 1987 সালের 1 জুলাইয়ের পর থেকে 2003 সালের 4 ডিসেম্বরের আগে জন্মগ্রহণে যারা ভারতে জন্মেছেন, ঠিক আছে, 1987 সালের পর 2003 সালের 4 ডিসেম্বরের আগে যারা ভারতে জন্মগ্রহণ করছেন তাদের কিন্তু তাদের বাবা অথবা মা কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে কিন্তু তার সন্তান ভারতের নাগরিকত্ব পাবে, নাহলে কিন্তু তার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। ঠিক আছে, আশা করি 1986 সালের যে সংবিধান সংশোধন এই ব্যাপারটা কিন্তু সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। ঠিক আছে, না বুঝলে আপনারা ভিডিওটি স্কিপ করে আবার দেখে নেবেন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে 2003 সালে সংবিধান সংশোধনীতে কী বলা আছে চলুন একবার একটু দেখে নিই। বলা আছে তৎকালীন এনডিএ সরকার বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা মাথায় রেখেই এই আইনকে আরও কঠোর করে। এখনকার আইনে যারা 2004 সালের 3রা ডিসেম্বর বা তার পরে জন্মেছেন তাদের নাগরিকত্ব প্রাপ্তির জন্য
হয় তাদের বাবা অথবা মায়ের উভয়ই ভারতীয় নাগরিক হতে হবে বা যে কোনো একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্যজন বেআইনি অনুপ্রবেশকারী হলে চলবে না। এই কঠোর সংশোধনী আনার ফলে ক্রমশ ভারতের রক্ত সম্পর্কের মাধ্যমে নাগরিকত্ব নীতিসমূহের দিকে এগিয়ে গেছে। এর ফলে কী হচ্ছে চলুন দেখুন। এর ফলে কোনো বেআইনি অনুপ্রবেশকারী 7 বছর ধরে ভারতে বসবাস করলে স্বাভাবিকতার সূত্রে বা নথিপত্রের মাধ্যমে নাগরিকত্ব দাবি করতে পারবেন না। অর্থাৎ 2004 সালে এখানে কি বলছেন, 2004 সালের 3রা ডিসেম্বর পর যারা জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, তাদের বাবা অথবা মায়ের যে কেউ কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে, না হলে তার সন্তানও কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে না। ঠিক আছে, তাই কিন্তু বলা আছে। নাগরিকত্ব বিল সংশোধনী যে বিল আছে, চলুন সেই বিলটা নিয়ে আলোচনা করি। এখানে বলছে এই সংবিধানের প্রস্তাবে করা হয়েছে 2014 সালের 14ই ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে প্রবেশকারী হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা ভারতে বসবাস করতে পারবেন। এরা মাত্র 6 বছর ভারতে থাকলেই নাগরিকত্ব আবেদন করতে পারবেন। এ ধরনের অভিবাসীদের জন্য পাসপোর্ট আইন ও বিদেশি আইন ছাড়া দেওয়া হয়েছে দুটি নোটিফিকেশনের মাধ্যমে। অসমের বেশ কিছু সংগঠন ও বিলের বিরোধিতা করেছে, কারণ এই বিলের ফলে বাংলাদেশি হিন্দু বেআইনি অনুপ্রবেশে নাগরিকত্ব পেয়ে যেতে পারেন। অর্থাৎ এখানে বলতে পারছেন 2014 সালের 14 ডিসেম্বর আগে যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান 2003 সালের সংবিধান সংশোধনীতে কী বলা আছে চলুন দেখে নিই। বলছে তৎকালীন এনডিএ সরকার বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা মাথায় রেখে এই আইনকে আরও কঠোর করে। এখনকার আইনে যারা 2004 সালের 3রা ডিসেম্বর বা তার পরে জন্মগ্রহণ করেছেন, ভালো করে ডেটটা দেখবেন, 2004 সালের 3রা ডিসেম্বর পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের নাগরিকত্ব প্রাপ্তির জন্য তাদের বাবা অথবা মায়ের ভারতীয় নাগরিক হতে হবে বা যে কোনো একজন ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, তো 2004 সালের পর যারা জন্মগ্রহণ করেছেন সে যদি এখানে জন্মগ্রহণ করেও থাকেন তাহলেও কিন্তু তার বাবা অথবা মায়ের যে কোনো একজন ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই কিন্তু সে ভারতের নাগরিকত্ব পাবে। এই কঠোর সংশোধনী আনার ফলে ক্রমশ ভারতের রক্ত সম্পর্কের মাধ্যমে নাগরিকত্ব নীতিসমূহের দিকে এগিয়ে চলছে। এর ফলে কোনো বেআইনি অনুপ্রবেশের কারী 7 বছর ধরে ভারতে বসবাস করলে স্বাভাবিকতার সূত্রে বা নথিপত্রের মাধ্যমে নাগরিকত্ব দাবি করতে পারবে না। অর্থাৎ কেউ যদি এসে শুধুমাত্র বসবাস করে সে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। তাই কিন্তু এখানে নাগরিকত্ব বিল, ঠিক আছে, চলুন এবার নাগরিকত্ব বিল কী বলা আছে। এই সংবিধানের প্রস্তাবে করা হয়েছে 2014 সালের 14 ডিসেম্বর আগে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে প্রবেশকারী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা ভারতে বসবাস করতে পারবেন। মাত্র 6 বছর ভারতে থাকলেই নাগরিকত্ব আবেদন করতে পারবেন। বর্তমানে যেটা সিএ চালু হয়েছে দেখতে পাচ্ছেন, 2014 সালের 14 ডিসেম্বরের আগে যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছেন সে যদি ভারতে মিনিমাম 6 বছর বসবাস করে সে কিন্তু সিএ এর আওতায় আবেদন করতে পারবে। এ ধরনের অভিবাসীর জন্য পাসপোর্ট আইন ও বিদেশি আইন ছাড় দেওয়া হয়েছে দুটি নোটিফিকেশন মাধ্যমে। আসামে বেশ কিছু সংগঠন ও বিলের বিরোধিতা করছে, কারণ এই বিলের ফলে বাংলাদেশি হিন্দু বেআইনি অনুপ্রবেশকে নাগরিকত্ব পেয়ে যেতে পারেন। অর্থাৎ 2014 সালের 14 ডিসেম্বর আগে যারা ভারতে এসেছেন এবং 6 বছর দেশে বসবাস করছেন তারা কিন্তু সিএর জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 2004 সালের পর যারা জন্মগ্রহণ করেছেন বা 1987 সালের পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু বাবা অথবা মায়ের যে কোনো একজন ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে কিন্তু সে ভারতীয় নাগরিকত্ব পাবে। না হলে তার কিন্তু সিএ এর আওতায় তাকে কিন্তু ফর্ম ফিল আপ করে তাকে কিন্তু ভারতীয় নাগরিকত্বর জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার এখানে ব্যাপারটা। ঠিক আছে, এখানে দেখছেন 1986 সংবিধান সংশোধনী, এখানে কিন্তু ঠিক ক্লিয়ারলি বলা আছে 1987 পরে 2003 বা 2014 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব পাবেন না। তাদের বাবা অথবা মায়ের যে কেউ একজন 1987 পয়লা জানুয়ারির পরে যে কেউ যদি একজন ভারতীয় নাগরিক হন তাহলেই কিন্তু সে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব পাবে, না হলে কিন্তু তাকে সিএ এর আওতায় তাকে কিন্তু ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব পেতে হবে। আশা করি আপনাদের সবার ব্যাপারটা ক্লিয়ার, কারা কারা সিএ এর জন্য আবেদন করবেন, কারা কারা আবেদন করবেন না। ঠিক আছে, এরপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা সে হলো ভিডিওটি দরকার হয় আরেকবার দেখে নেবেন, নাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে দেবেন, আমি কিন্তু আপনাদের উত্তর দিয়ে দেবো। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।